দর্শক কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি চ্যানেল 9 এর বিশেষ ঈদ আয়োজন ঈদের সকালে। পুরো অনুষ্ঠান জুড়েই সঙ্গে আছি আমি নামিরা আহমেদ, এবং আপনারা জানেন বরাবরই আপনাদের পছন্দের একজন মানুষকে আমরা নিয়েই আমাদের এই আয়োজনটি সাজিয়ে থাকি। আজও এর ব্যতিক্রম নয়। আজ আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন তিনি হাজার তরুণীর ক্রাশ এবং আমারও বেশ পছন্দের একজন অভিনেতা নীরব হোসেন। কেমন আছেন? খুব ভালো আছি। ঈদ ঈদ মোবারক। মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদের সকালটা আসলে কেমন কাটে? ঈদের সকালটা খুবই ফ্রেশ ভাবে কাটে এবং হয় যে রোজার ঈদের সময় দেখা যায় 30টা দিন রোজার পরে আমাদের ব্রেকফাস্ট করা হয় না। সো জি। ঈদের দিন প্রথম ব্রেকফাস্ট করা হয় এবং ঈদের সকালটা আসলে মানে খুব শুটিং বা কোনো কাজ টাজ না থাকলে তো আসলে সকালে ঘুম থেকে ওঠা খুব হয় না, যে একটু যতটুকু রিল্যাক্সে থেকে ঘুম থেকে ওঠা যায়। ঠিক তেমনি ঈদের সকাল তো আসলে যেটাই ঘটুক না ঘটুক আমরা ঈদের সকালে উঠবো নামাজ পড়ার নামাজটা জন্য, পড়ার। তারপরে কোলাকুলি করব, মানে আশেপাশে পাশের বাসা বা রিলেটিভসদের বাসায় যাব। সো সেই জন্য আসলে ঈদেরটা অনেক বেশি চার্মিং, অনেক বেশি মানে সতেজ, অনেক বেশি এবং খোঁজ উৎফুল্ল। খবর নেয়ার একটা ব্যাপার থাকে হ্যাঁ, যে so অনেকে আশেপাশে ফোন যারা, আসে, হ্যাঁ, ফোন আসা এবং ফোন দেয়ার ফোন একটা দেয়া, হ্যাঁ। রেসপন্সিবিলিটির জায়গা থেকে ফোন দেয়া। আচ্ছা, আমি একটা বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই, আসলে এটা আমার দর্শকদের প্রশ্ন। আমি রিসেন্ট বেশ কিছু কমেন্ট দেখে এসেছি যে যখন সেলিব্রিটিরা কাজের পোস্টগুলো দেয় ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায়, তখন দর্শক লেখে যে আপনারা কি রোজা রাখেন না, এরকম একটা প্রশ্ন তাদের থাকে। প্রশ্নটা খুব অড। নীরব হোসেনের ক্ষেত্রে কি, যেহেতু আপনার অনেক বিজি শিডিউল থাকে? আমি আমি রোজা রাখি, বাট এবার বেশ মানে 7-8টা রোজা মিস করেছি। সেটার আচ্ছা। কারণ হচ্ছে যে আমি তো প্রেশারের মানে পেশেন্ট। খুব দ্রুত ফল করে। না, আমার হাই হাই প্রেশার। সো আচ্ছা, এটা আচ্ছা। আমার জেনেটিক্যাল একটা ব্যাপার। সেটা হচ্ছে এই প্রেশারের কারণে মাঝখানে আমি একটা ওষুধ খেতাম, যে ওষুধটা বাংলাদেশের বাহিরের একটা ওষুধ খেতাম। সো ওইটা শেষ হয়ে যাওয়াতে এখন আমাকে এখানকার ওষুধগুলোই কন্টিনিউ করতে হয়েছে, বাট ওইটা যেহেতু একদম স্যুট করে গিয়েছিল আমাকে, তো ওইটার যে গ্যাপটা, ওই গ্যাপের কারণে মানে ফল করেছিল। আর যেটা হতো সেটা হচ্ছে যে প্রতিদিন রোজার মধ্যে মানে সেহরি করে ঘুমাতাম সবাই মিলে, একদম সেহরির আগে অপশন ঘুমানো নেই। হতো না। হ্যাঁ, তো সেহরি করে ঘুমানো 5টা পর্যন্ত। সো এইটা একটা ব্যাড হ্যাবিট হয়ে গিয়েছিল। সো 3-4 দিন শুটিংয়ের জন্য 2টা বিজ্ঞাপন করলাম, বিজ্ঞাপনের শুটিংয়ের সময়, এবং শ্যুটের মধ্যে টায়ার্ড হয়ে গিয়েছিলাম, এই জন্য রোজা কয়েকটা রাখতে পারিনি। অনেক বছর যাবত ইন্ডাস্ট্রিতে কাজ করছেন উইদাউট এনি গ্যাপ, কিন্তু একটা সময় ছিল যখন কৈশোরকাল, শৈশবকাল এভাবেই মানুষ বেড়ে ওঠে। ওই সময়ের ঈদটা আসলে কেমন কাটতো? ঈদের আসলে প্রত্যেকটা বয়সেরই ডিফারেন্ট ডিফারেন্ট মানে ব্যাপার আছে। যেটা হচ্ছে যে যেমন ছোটোবেলার একটা ঈদ ছিল, সেই ঈদের সালামি নেয়ার ব্যাপারটা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল, এবং আমরা এলাকার যে বন্ধুবান্ধব ছিলাম তারা সবাই মিলে প্ল্যান করতাম যে আজকে আমরা বের হব, ঈদের দিন সকালবেলা বের হয়ে কতজনের বাসায় যেতে পারি, কতগুলো বাসায় যেতে পারি, কতগুলো বাসায় গেলে খেতে পারি, কতগুলো বাসায় গিয়ে সালামি নিতে পারি। সো এটা একটা কম্পিটিশন ছিল। বাট তারপরে মনে হয় যে আরও 4-5 বছর পরে যখন মনে হলো যে স্কুল থেকে মানে স্কুল পার হয়েছে, 7, 8 বা 9, 10-এ পড়ি, তখন দেখা যায় তখন কিন্তু ওই চার্মটা একটু থাকতো না। প্রাইভেট হয়ে তখন যায়। একটু প্রাইভেট হয়ে যাওয়া, তখন মনে হচ্ছে না, এইভাবে করে তো করা যাবে না। আবার অ্যামাউন্টেরও একটা মজা থাকতো, যখন 2 টাকা, 5 টাকা, 10 টাকা বা প্লাস প্লাস হয় না, একটা কচকচে একটা নোট, একদম নতুন নোট, জি। ওইটার একটা এক্সাইটমেন্ট থাকতো। বাট তারপরে আস্তে আস্তে করে এটা মনে হতো না, এটা আসলে মানে ঠিক হচ্ছে না, মানে অনেক এত বেশি বাসায় গিয়ে আসলে করবো কি। সালামি জোগাড় দেওয়া ঠিক না। হ্যাঁ, তারপরে হচ্ছে আবার একটা টাইমে এসে মনে হতো সালামি দেওয়ার ব্যাপার চলে আসে। আচ্ছা, এই সালামি দেওয়ার ব্যাপারটা কবে থেকে এসেছে? কত বছর যাবত দিচ্ছেন? যখন থেকে দেখা যাচ্ছে আমার ওই ভাইয়ার ছেলে মেয়ে হওয়া শুরু হয়েছে, দ্যাট মিনস তারপরেও ওরা অনেক বছর, 14-15 বছর ধরে। সো ওদেরকে কন্টিনিউয়াসলি দেখা দেওয়া যায় হচ্ছে। চাচার কাছ থেকে বা মামার কাছ থেকে সালামি নিতে হয়। সো আমি চাচা এবং মামা হিসেবে সালামি দিই। আপনাকে অ্যাজ ইউজুয়াল কাজে ব্যস্ত সময় পার করতে দেখা যায়, কিন্তু রিসেন্ট বেশ কিছুদিন যাবত আপনার কোনো সিনেমা আমরা দেখিনি। এর কারণ কি? এর কারণ হচ্ছে মাঝখানে বেশ কিছু ছবির কাজ একদম আটকে আটকে আছে। যেটা হচ্ছে প্রথম 2টো ছবির কথা বলবো, সেটা হচ্ছে অনন্য মামুন পরিচালিত একটা ছবি করেছিলাম আমি আর ঋতুপর্ণা, আচ্ছা। যেটা হচ্ছে স্পর্শ। তারপর আমি আর বুবলি একটা ছবি করেছিলাম সাইফ চন্দনের, সেটা হচ্ছে কয়লা। কয়লা। সো এই 2টো ছবি যেমন রেডি হয়ে আছে, বাট এইটা আসলে কিছুদিন কাজও বাকি আছে। যেমন আমি আর ঋতুপর্ণা যে ছবিটা করেছিলাম, সেই ছবিটা প্রথমে বেশ কিছুদিন আটকে ছিল বাংলাদেশ এবং ভারতের
যৌথ প্রযোজনার যে নীতিমালা, সেই নীতিমালাগুলো মেনটেন করে কাজ করাটা একটু দেরি হয়ে যাচ্ছিল। তারপরে এই 5ই অগস্টের পরবর্তীতে এই নীতিমালার একটা নতুন প্যাটার্ন চালু হয়েছে, এই প্যাটার্নের কারণে একটা ঝামেলা হয়েছে। তারপরে আমার আর বুবলির যে ছবিটার কথা বলছিলাম, সেই ছবিটাও আসলে আমরা রেডি হয়ে বসে আছি, বাট 2 ঈদের মাঝখানে একবার রিলিজের প্ল্যানিং ছিল, বাট ওইটা প্ল্যানিংটা এখনও ঠিকঠাক নেই। বাট আমার মনে হয় যে আরও রিসেন্টলি 2-4 মাসের মধ্যে আমরা প্ল্যানিং করে ফেলবো বেশ কিছু ছবি কীভাবে কখন। নীরব হোসেনকে দর্শক চিনতে শুরু করেছে, বা নীরব হোসেনের একটা নিজস্ব আইডেন্টিটি তৈরি হলো যে এই টিভিসিটাতে দেখেছি তাকে, বা এই কাজটাতে তাকে দেখেছি। তখন কি বুঝতে পেরেছিলেন যে আপনি এই পর্যায়ে আসবেন? না, আমি আসলে মানে কাজ করব সেই প্রিপারেশন নিয়ে তো কখনো আসিনি। আমি সত্যিকার অর্থে মডেলিং থেকে আসা, এবং মডেলিংয়ের জায়গা থেকে আস্তে আস্তে মডেলিংয়ের শুরুটা আসলে কিভাবে? মডেলিংয়ের শুরুটা আসলে একটা ইন্টারেস্টিং ব্যাপার। সেটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড আছে আমি যেখানে থাকি কাফরুলে, আমাদের ওইখানে তখন ছোটোবেলায় প্রতিদিনই দেখা যাচ্ছে 7টা অথবা 8টা অথবা 9টা এরকম সময় রাতে কারেন্ট চলে যেত। আচ্ছা। সো ওই সময় আমি ঘুরতে ঘুরতে আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় মানে কাছাকাছি গিয়ে কারেন্ট চলে আসলে তখন আমি বললাম যে দোস্ত আমি যাই, যেহেতু কারেন্ট চলে আসছে বাসায় গিয়ে এখন বাসায় খোঁজাখুঁজি করবে। তারপর আমি বললাম যে ঠিক আছে চল একটু যাই তোর বাসায়, গিয়ে এক গ্লাস পানি খাবো, পানি খেয়ে চলে আসবো ব্যাক করবো বাসায়। পরে আমি ওর বাসায় গিয়ে ড্রয়িং রুমে বসে আছি, ড্রয়িং রুমে বসে থাকি, হঠাৎ করে হঠাৎ করে বেশি ছবি দেখলাম। আমি ছবি দেখতে দেখতে আমি চিন্তা করলাম এটা তো আমার ফ্রেন্ড ডেভিডের মতো লাগতেছে, বাট এটা কি আসলে ডেভিড? পরে পানি যখন নিয়ে আসছে পরে আমি বলছি দোস্ত এটা কার ছবি? বলে এটা আমার। এখন আমি বলছি এটা তুই? একবার ছবির দিকে তাকায়, একবার ওর দিকে তাকায়, একবার ছবির দিকে একবার ওর দিকে, কিন্তু কোনোভাবে ওর ছবি আমি মেলাতে পারি না, মিলছে না। আমি বলছি কী রে, মানে তুই তো এরকম না। পরে বলছে এটা আমি মডেলিংয়ের জন্য ছবি তুলছি। পরে আমি চিন্তা করতে যে তোর ছবি যদি এরকম হয় তাহলে তো আমার ছবি আরও ভালো আসবে। হ্যাঁ, তখন বললো যে তুই তোল। শুরুটা আসলে কিভাবে হয়েছে? আপনি কারোর সাথে কন্ট্যাক্ট করেছিলেন না কেউ অন্যরা হচ্ছে, বা ডিরেক্টর প্রোডিউসাররা আপনার সঙ্গে যোগাযোগ করেছিল? হ্যাঁ, না বেসিক্যালি ওই তখন থেকে তো আসলে মানে র্যাম্পে কাজ করা মানে শুরু করি আস্তে আস্তে করে। তখন ওখান থেকে আবার ইউ গট দ্য লুকে ছবি জমা দিয়েছিলাম। ইউ গট দ্য লুকে তখন আমি আবার 4th হয়েছিলাম। তারপরে আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে, আমার একটা ফ্রেন্ড আছে সুমাইয়া, ওর মাধ্যমে অমিতাভ ভাইয়ের সাথে পরিচয় হয়। সো অমিতাভ ভাইয়ের সাথে পরিচয় হলে দেখা যেত প্রতি বছরই অনেক ভালো ভালো কোনো না কোনো কাজ আমাকে অমিতাভ ভাই কোনো কারণ ছাড়াই ডাকতেন, এবং আমি মনে হয় একমাত্র মানুষ যে অমিতাভ রেজার 9টা বিজ্ঞাপন করেছি। না মানে 9টা বিজ্ঞাপন করেছি। অমিতাভ ভাই কাউকে 2টা বা 3টার বেশি কাউকে রিপিটই করে না। বাহ, চমৎকার ভাইয়া। আরও কথা বলবো, আপনার সাথে কথা বলতে বসলে আসলে কথা শেষ হয় না, তবে এখন সময় হচ্ছে একটি ছোট্ট বিরতির। দর্শক, কথা বলছিলাম আপনার এবং আমাদের পছন্দের একজন মানুষের সঙ্গে, তবে এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। কোথাও যাবেন না, চোখ রাখবেন চ্যানেল 9-এর পর্দায়। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল 9-এর বিশেষ ঈদ আয়োজন ঈদের সকালে। পুরো অনুষ্ঠান জুড়েই সঙ্গে আছি আমি নামিরা আহমেদ, এবং আজ আমাদের মাঝে অতিথি হিসেবে আছেন অভিনেতা নীরব হোসেন। আরও একবার স্বাগত আপনাকে। বিরতির আগে আমরা কথা বলছিলাম অমিতাভ রেজার বিজ্ঞাপনের বিষয় নিয়ে, আপনি কথা বলছিলেন। তো আপনার লাইফের একটা টার্নিং পয়েন্ট আছে, এটা মানে আমরা কম বেশি সবাই জানি যে বাংলা লিংকের সেই বিজ্ঞাপন দিয়ে আপনাকে সবাই চেনে, বা আপনি সুপরিচিত দর্শক মহলে। ওই বিজ্ঞাপনের পেছনে কি কোনো গল্প আছে? না, সেই বিজ্ঞাপনের পেছনে গল্প আছে, বা টার্নিং পয়েন্ট আসলে বাংলা লিংকের চেয়েও ছোট ছোট আরও অনেক বড় টার্নিং পয়েন্ট আছে। সেটা হচ্ছে যেমন এই যে ডেভিডের কথা বললাম, আমার ফ্রেন্ড ডেভিড, তারপরে শাহরুখ শহীদ ভাই একজন ডিজাইনার, উনি মারা গেছেন 2008-এ। শাহরুখ শহীদ ভাই অনেক কিছু শিখিয়েছেন, অনেক কিছু আমাদেরকে বলেছেন। তারপরে বিপ্লব সাহা, তারপরে অমিতাভ ভাই, মানে অনেক আছে, মানে এরাও আসলে অনেক টার্নিং পয়েন্ট, বা এরা টার্নিং পয়েন্ট মানে থাকে না যে এই যে একটা বিলবোর্ড যেটা হচ্ছে দেশের সব আনাচে কানাচে আছে, এমন কোথাও বাদ নেই যেখানে আপনাকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, মানে তখন সেটা একটা বিষয় ছিল, সেটা একটা ব্যাপার। কিন্তু তারপরে এই কাজটা পাওয়ার জন্য তো আসলে কিছু কাজ দরকার, কাজ করতে হয়েছে। সো বাংলা লিংকের ব্যাপারটা হচ্ছে ওই অমিতাভ ভাইয়ের কথা যেটা বললাম,
হঠাৎ করে আমি একটা পেমেন্ট আনতে গিয়েছিলাম অমিতাভ ভাইয়ের সাথে। তার আগের একটা কাজ করেছিলাম আমি আর আকরাম ভাই, তখন আমাদের মানে আকরাম খান ক্রিকেটার, পেপসোডেন্টের একটা বিজ্ঞাপন করেছিলাম। ওই বিজ্ঞাপনের পেমেন্ট আনতে গিয়েছিলাম এশিয়াটিকে। আচ্ছা। পরে এশিয়াটিকে পেমেন্ট আনতে গিয়ে হঠাৎ করে আমি আবার অমিতাভ ভাইয়ের যে বোন আছে মৌ আপুকে ফোন করলাম, যে আপু আপনি অফিসে আছেন? পরে বলে হ্যাঁ। বলে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি, জাস্ট একটা ভাইয়াকে একটা সালাম দিয়ে যাব। আচ্ছা। পরে গেলাম, পরে যাওয়ার পরে অমিতাভ ভাই বলতেছে যে কিরে কই ছিলি? আমি বললাম এতে বলছে কি পার্টি টার্টিতে যাচ্ছিস না ইদানিং, নাচানাচি করতেছিস? আমি না হঠাৎ করে কী ব্যাপার আমাকে এই কথা জিজ্ঞেস করে কেন? পরে বলে পার্টিতে যাস না? তখন আমি মানে এই প্রশ্ন শুনে আমি মনে করছি হয়তো আমি আগে কোনো একটা পার্টিতে গিয়েছিলাম, ওটা দেখে ফেলছে। আচ্ছা। হ্যাঁ, চোরের মুঠ পুলিশ পুলিশ। আমি বলছি হ্যাঁ ভাইয়া যাই তো। বলে নাচানাচি পারিস? আমি বলছি হ্যাঁ ভাই মানে ফাটাফাটি। আচ্ছা। বলে টলে বলছে আচ্ছা ঠিক আছে তাহলে একটা কাজ কর, এই একটা অ্যাড আছে ওটা তুই কর, নাচানাচি করতে হবে কিন্তু। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাইয়া। এখন পরে ওই কস্টিউম সব কিছু ট্রায়াল দিয়ে বলছে 7 দিন শুটিং হবে। তাহলে তো আপনি অনেক লাকি আমার মনে হয়, যা হচ্ছে ইনস্ট্যান্ট, মানে এরকম ইনস্ট্যান্ট সবকিছু আসলে সবাই পায় না, বিশেষ করে ছেলে মানুষরা, এটা সবার অভিযোগ খুব থাকে। রেয়ার। হ্যাঁ, সো এরকম মানে এইটাই কারণ আসলে এই যে ঘুরতে গিয়ে এরকম হয়েছে। পরে আবার যখন শুটিং করতেছি, শুটিং করে যখন নাচের ওটা পারতেছিলাম না, তখন অমিতাভ ভাই বলে কিরে তুই না পার্টিতে যাস, তুই না নাচ পারিস, কই কিচ্ছু তো পারিস না। সব চাপাবাজি। হ্যাঁ চাপাবাজি। আমি তো তখন তো আসলে এমনি বলার জন্য বলে ফেলছি, কারণ আমি তো মনে করলাম যে হয়তো দেখে ফেলছে দেখে আমি এটা বলছি, স্বীকার করে নেই। হ্যাঁ স্বীকার করে নেই, যাতে হ্যাঁ মানে কোনো বাজে সিচুয়েশন যাতে না হয়। সো মানে ইট ওয়াজ মানে এক্সট্রিমলি মানে অন্যরকম এক্সট্রাঅর্ডিনারি। সো আমি বলবো যে এটা ডেফিনেটলি একটা টার্নিং পয়েন্ট, এবং টার্নিং পয়েন্ট হওয়ার আরও রিজন হচ্ছে যে এত বেশি বিজ্ঞাপনটা অন এয়ার করতো, বাংলা লিঙ্কের বিজ্ঞাপনের মাঝে হচ্ছে দেখে অন্য বিজ্ঞাপন দেখে, মানে এত বেশি চলতো। কারণ একটা বিজ্ঞাপন ছিল 2 মিনিট মানে অনেক, কিন্তু বিজ্ঞাপনের ক্ষেত্রে কিন্তু 2 মিনিট মানে অনেক বেশি। সো কেউ বোর ফিল করতো না। এই গানটাই আসলে অনেক ফেমাস ছিল। এবার আবার একটু ঈদ প্রসঙ্গে আসবো, যে ঈদকে ঘিরে প্ল্যান কি? আজকে তো প্রথম দিন, বাকি 2 দিন কি প্ল্যান? আসলে ঈদ তো 7 দিন থাকে আমাদের দেশে, মানে আমি যদি বলি, তো সেই বাকি 5-6 দিনের প্ল্যান কি? এবার তো আসলে ছুটি এমন ভাবে পড়েছে, এবার তো অনেক দিনের ছুটি, প্রায় 8-9 দিনের ছুটি পেয়েছে সবাই। সো সবাই মানে অনেক দিন যারা গ্রামের বাড়িতে গিয়ে বা গ্রামে একদম নিজের ভিটাবাটি বা নিজের একদম যে গ্রামের যে ঈদ করার যে ফিলটা, সেই ফিলটা এবার পাচ্ছে সবাই। এবং তারপরেও তাদের জন্য শুভকামনা যে তারা সুন্দর করে ঈদ পালন করে আবার ঢাকায় যার যার কর্মে ফিরে আসুক। বাট আমার ঈদটাও মানে আমার মনে হয় যে মানে খুব ভালো যাচ্ছে। বাট এই যে এই গ্যাপটা অনেক সুন্দরভাবে, বা গ্যাপ না বেসিক্যালি ব্রেক বলছি, এই ব্রেকটা আসলে খুব সুন্দর মতো কাটাচ্ছে, কারণ এত হ্যাট্রিক একটা সময় গেছে। এবং আমার মনে হয় এই রোজার টাইমটা প্রত্যেকটা মানুষের, মানে যে পেশায় থাকুক না কেন, খুবই হেট্রিক একটা সময় যায়, ম্যাসিভ। মানে এবার হচ্ছে যে আমার এই বিজ্ঞাপনের শুটিং ছিল, তারপরে বিভিন্ন ফটোশ্যুট ছিল, তারপরে চ্যানেলের প্রোগ্রামগুলো, তারপরে মানে অনেক কাজ। আমি আর পরিমণি একটা ছবি করছি, সেটার আবার আমরা ফার্স্ট লুকে শ্যুট করলাম। সো মানে এমন আমরা যেদিন শ্যুট করি সেই দিন আমাদের যে স্টুডিও নেয়া, সেই স্টুডিও আমাকে একবার বলছে যে ইফতারের পরপর ছেড়ে দিবে, তারপরে আমাকে বলছে 8টার পরে ছাড়বে। আমরা কিন্তু অন্য একটা জায়গায় মেকআপ নিয়ে রেডি, এবং মানে ভোরবেলা শ্যুট করে ফিরেছে, আবার সকালবেলা আবার কাজ ছিল, নরসিংদীতে কাজ ছিল, সেখানে গেছি। আরো শুনবো এই সম্পর্কে। এখন সময় হয়ে গেছে আরেকটি ছোট্ট বিরতির। দর্শক, গল্পে আড্ডায় আবারও সময় হয়ে গেছে একটি ছোট্ট বিরতির। কোথাও যাবেন না, চোখ রাখবেন চ্যানেল 9-এর পর্দায়। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল 9-এর বিশেষ ঈদ আয়োজন ঈদের সকালে। পুরো অনুষ্ঠান জুড়েই আছি আমি নামিরা আহমেদ, এবং আমার সাথে আছেন অভিনেতা নীরব হোসেন। আরও একবার স্বাগত আপনাকে ভাইয়া। বিরতির আগে শুনছিলাম যে ঈদের সময়টা আসলে কতটা হেট্রিক কাটে। এখন যদি আমি বলি যে এটা তো পূর্ব সময়ের কথা আমরা শুনলাম, ঈদের দিনগুলো আসলে আপনার কেমন কাটে? পরিবারের সাথে বা বন্ধু মহলে, না মিডিয়ার মানুষের সাথে কেমন কাটে? ঈদের ব্যাপারটা একদমই ফ্যামিলির সাথে প্রথম থেকে দেখা যাচ্ছে যে আমার ওয়াইফ, তারপরে বাচ্চাদের সাথে থাকে। এখন হচ্ছে লাস্ট কয়েক বছর যেহেতু আম্মা মারা গেছেন 2020-তে, সো
বাট ওই জায়গাটা তো অনেক মিস করার ব্যাপার থাকেই। বাট আমি সবসময় আমার ওয়াইফকে বলি যে ঈদের সকালে যে রান্না হোক বা ঈদের সকাল মা যে এই টাইপের মানে রান্নাগুলো করতেন সেই জিনিসগুলোকে মেনটেন করতে, মানে ইভেন এটা ইফতারের সময় হতো যে হয় না যে এটা একটা ফ্যামিলি একটা ট্র্যাডিশন যে আমরা মানে যখনই রোজা থাকি ওই দিন যদি কোনো কারণে কেউ মানে বাসায় না থাকে, একজন দুজনও যদি থাকে, সেক্ষেত্রে ওই মানে প্রিপারেশনটা যেন থাকে। ঠিক তেমনি ঈদের দিনও চাই ওই প্রিপারেশনটা থাকুক, যেই প্রিপারেশনটা মা রেডি করতেন ওটা। আচ্ছা, ভাবির হাতের কোন খাবারটা আপনি বেশি পছন্দ করেন? আমার কাছে ওইখানকার ওর সবই পছন্দ, কারণ ওই দিন তো স্পেশাল একটা ডে, যেহেতু ঈদের দিন। সো ঈদের দিন সবই স্পেশাল রান্না হয় এবং সেগুলো অনেক মজাও হয় এবং আমার বাচ্চারাও অনেক মজা করে খায়। সো দিনটা এভাবে যায়। আর হয়তো বিকেলবেলা বা সন্ধ্যার পরে বের হয়ে মানে ফ্রেন্ডসদের সাথে, তারপরে আরও ফ্যামিলি যারা রিলেটিভস আছে তাদের বাসায় দেখা করা, এই তো। আচ্ছা, কখনো কি এমন হয়েছে, যেহেতু আপনারা অনেক কি বলবো একটা টাইম শিডিউলের মধ্য দিয়ে যান, যে একেবারে প্রত্যেকটা মিনিট গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, কখনো কি এমন হয়েছে যে ঈদকে কেন্দ্র করে দেশের বাইরে প্ল্যান করা হয়েছে বা অন্য কোনো ডেস্টিনেশন ঢাকার মধ্যেই যাওয়ার প্ল্যান হয়েছে, বাট সেটা হয়ে ওঠেনি? সো ওমানে একবার ঈদ করতে গিয়ে তখন ঢাকা শহরের মানুষদেরকে অনেক বেশি মনে হচ্ছে ঢাকা ঈদ করলে ভালো হতো। কারণ হয় না, যেমন ঈদটা আসলে দরকার, ঈদটা মানে একদম ঢাকাতেই দরকার, বা একদম নিজেদের মানুষ ছাড়া আসলে ঈদ জমে না। এবং ওখানে গিয়ে মনে হচ্ছে ঈদ কোথায়, মানে মনে করুন হোটেল থেকে বের হয়ে খুঁজতে হবে ঈদটা আসলে কোথায়। আচ্ছা, সো ওই ফিলটা নেই আসলে। সো ঈদের ফিলটা একদম নিজের মানুষ, নিজের আপনজন, একদম ফ্রেন্ড সার্কেল বা রিলেটিভস, এদেরকে নিয়ে থাকতে হয়। এখন যদি বলি যে অনেকেই বলে যে মিডিয়ার মানুষের সাথে ভালো বন্ধুত্ব হয় না, বা মিডিয়ার মানুষ শুধু কাজের জন্যই ঠিক আছে, এছাড়া যোগাযোগ হোক না হোক সেটা কোনো ব্যাপার না, নীরব হোসেন এই ব্যাপারটা কিভাবে মেনটেন করে? না, মিডিয়া তো অবশ্যই ভালো ফ্রেন্ড হতেই পারে। কারণ কি দেখেন, আপনার যেহেতু আপনি যে প্রফেশন, আপনি বাসায় থাকতেছেন একটা সার্টেন টাইম পর্যন্ত, এছাড়া যদি আপনি বাহিরে আসেন মানে আপনার মানে কর্মস্থল মানে এখন আমি আমার মিডিয়া বা আমার ফিল্ম রিলেটেড কাজ, আমি এফডিসিতে যাচ্ছি বা শুটিংয়ে যাচ্ছি বা কোনো প্রি প্রোডাকশনে মিটিং করছি, ডিরেক্টরের সাথে মিটিং করছি, প্রডিউসারের সাথে মিটিং করছি। সো এই যে এত সময়টা এখানে দেয়া, এর চেয়ে কিন্তু দেখা যায় বাসায় কম সময় দিচ্ছি। তাতে এখান থেকে একজন মানুষের সাথে মিউচুয়াল অনেক আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল অনেক গল্প কিন্তু মিলেই যাবে। এটা কিন্তু আপনার জোর করে মেলানোর কিছু না। মনে করেন আমি আপনার সাথে একটা সিনেমা নিয়ে গল্প করব বা নাটক নিয়ে গল্প করব, এটাই কিন্তু স্বাভাবিক। মানে আপনি কাউন্টার দেবেন। এখন আমি যদি মনে করেন বই খাতা কাগজ কলম নিয়ে আপনার সাথে গল্প করি, দেশের রাজনীতি নিয়ে গল্প করি, দেশের মনে করেন মুদ্রাস্ফীতি নিয়ে কথা বলি, মনে করেন দেশের ইয়ে নিয়ে কথা, কিন্তু 1 মিনিট 2 মিনিট পর কিন্তু থেমে যাবে। সো কিন্তু আপনি যদি মিডিয়া রিলেটেড গল্প করে দেখবেন যে অনেকক্ষণ পর ঘন্টার পর ঘন্টা চলতেই থাকবে। সো সেই জায়গা থেকে অবশ্যই এই গল্পের আন্ডারস্ট্যান্ডিং যখন থাকবে, মিউচুয়াল যে স্টোরি যদি থাকে, তখন ফ্রেন্ডশিপ হবেই। সো আবার আপনি এখানে যদি কোনো ফ্রেন্ডশিপ ছাড়া যদি মানে সবাই যেমন বলে যে স্বার্থের জন্য মানুষ মেশে, স্বার্থের জন্য আসলে কোনো কারণ ছাড়া একটা জায়গায় এতদিন থাকা যায় না আসলে। আচ্ছা, ঠিক আছে, গল্পে আড্ডায় অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আপনার সাথে গল্প করতে বসলে গল্প আসলে শেষ হয় না। যেহেতু সময় শেষ, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই বলবো যে ঈদ মোবারক, এবং যে যেখানে বসে ঈদ পালন করছেন, যেই অবস্থায় ঈদ পালন করছেন, ঈদের ছুটি কাটিয়ে যার যার কর্মস্থলে ফিরে আসুন এবং সুন্দর করে সবাইকে একদম প্রত্যেকটা সেকেন্ড ফ্যামিলিকে সময় দিন। ঈদ মোবারক। চলচ্চিত্রের কথা অবশ্যই বলবো, যেহেতু অনেকগুলো ভালো ভালো ছবি রিলিজ হয়েছে আমাদের ঈদে, হলে গিয়ে ছবি দেখবেন। এবং আমরা যত কষ্ট করে শুটিং করি, সেটা বৃষ্টিতে ভিজে হোক, রোদে পুড়ে হোক, সেই কষ্ট কখনো কোনো কষ্টই না যখন দেখি আপনার হলে গিয়ে ছবি দেখছেন। তো ঈদ মোবারক। ধন্যবাদ। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন চ্যানেল 9 এর পর্দায়। ওয়ান্স অ্যাগেইন ঈদ মোবারক।